স্টুডেন্টস, ওয়েলকাম ওয়ান্স अगेन। শিক্ষালয়ে তোমাদেরকে হার্দিক স্বাগত। তোমরা জানো আজকের টপিকটা একদম দারুণ এবং মজাদার। আর আজকের টপিকের নাম কি? আজকের টপিকের নাম হচ্ছে ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক, তাই না? তো ফার্স্টে আমাদেরকে জানতে হবে এই টপিকটা কেন আজকে আমরা করছি। তার কারণ এই টপিকটা যখন আমরা করব তখন আমাদের ডিফারেন্সিয়েশন এবং ইন্টিগ্রেশন করতে অনেকটা সুবিধা হবে। তার কারণ সেখানে আমাদেরকে ইনভার্স ত্রিকোণমিতিক ফাংশনের কিছু কিছু অঙ্ক থাকবে যাদেরকে আমাদের ডিফারেন্সিয়েট করতে হবে এবং যাদেরকে আমাদেরকে কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তো সেই জন্য আমরা আজকে এই চ্যাপ্টারের পার্ট 1 নিয়ে এসেছি এবং বাকি আরও দুটো পার্ট থাকবে। তো প্রাথমিকভাবে আজকে আমরা প্রথমে একটু শিখে নেব যে অ্যাকচুয়ালি ত্রিকোণমিতিক ইনভার্স সার্কুলার ফাংশনটা আসলে কী জিনিস। তো সবার প্রথমে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স। তো সাইন থিটা ইকুয়ালস টু এক্স, এটা একটা কি? এটা একটা সমীকরণ। এবার এই সমীকরণে এক্স একটি নির্দিষ্ট ভ্যালু। এবার এক্স এর কি কি ভ্যালু হতে পারে তোমরা নিচু ক্লাসে শিখেছো। এক্স এর সাইন থিটার মান সর্বনিম্ন হচ্ছে -1 এবং সর্বগরিষ্ঠ বা সর্বোচ্চ যেটাকে বলা যেতে পারে সেটা হচ্ছে 1। তো এখানে এক্স এর মানগুলো -1 থেকে শুরু করে +1 পর্যন্ত যে কোনো মান হতে পারে। এইবার সাইন থিটা ইকুয়ালস টু এক্স, এই সমীকরণ থেকে আমরা এক্স এর কিন্তু একটা নির্দিষ্ট মানই পাবো। থিটার সেখানে অসংখ্য মান থাকতে পারে। কীরকম ব্যাপারটা আমি বলে দিচ্ছি। কথার কথা, ধরো যে সাইন থিটা ইকুয়ালস টু আমি যদি বলি 1, আর যদি তোমাদেরকে বলা হয় যে থিটার মান কত হবে। এবার তোমরা নিচু ক্লাসে শিখেছো, ক্লাস 10-এ শিখেছো সাইন থিটা ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে থিটা ইকুয়ালস টু কত লিখতে হয়? 90 ডিগ্রি, কারণ 90 ডিগ্রিতে সাইন থিটার মান 1। এবার যখন তোমরা ক্লাস 11-এ উঠলে তখন সাইন থিটা ইকুয়ালস টু 1 হলে, সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 হলে আমরা থিটা 90 ডিগ্রিও পেতে পারি, সেখানে আমরা 450 ডিগ্রি পেতে পারি, তাই না? আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। মনে করা হলো সাইন থিটা ইকুয়ালস টু 0। এবার বলা হলো, বলো তো দেখি যে সাইন থিটা ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে থিটার কি কি মান হতে পারে। সেখানে থিটার মান 0 ডিগ্রি হতে পারে, থিটার মান 180 ডিগ্রি হতে পারে। আবার যদি আমরা একটা পূর্ণ এক পাক ঘুরে আসি তাহলে 360 ডিগ্রিতে আবার সাইন থিটার মান 0 পাচ্ছি। আবার আমরা যখন 540 ডিগ্রিতে চলে যাব তখনও সাইন থিটার মান কত পাবো? 0 পাবো। তো সাইন থিটা ইকুয়ালস টু এই 0 সমীকরণ থেকে থিটার কতগুলো মান পেলাম? একটা মান কি পেয়েছি? না, আমরা সাইন থিটা ইকুয়ালস টু 0 থেকে থিটার একাধিক মান পেয়েছি। তাই আমি বলছি এখানে যে সাইন থিটা ইকুয়ালস টু এক্স লেখা আছে, এখানে থিটার মান তো অসংখ্য হতে পারে, কিন্তু এই যে এক্স, এই এক্সটা কিন্তু একটি নির্দিষ্টই ভ্যালু সবসময় দেবে। তাহলে এইটুকু কি বুঝতে পেরেছো যে সাইন থিটা ইকুয়ালস টু এক্স থেকে আমরা এক্স এর কিন্তু একটা নির্দিষ্ট ভ্যালুই পাবো এবং থিটার এখানে অসংখ্য ভ্যালু হতে পারে। এইবার দেখো সাইন থিটা ইকুয়ালস টু এক্স, এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা যদি থিটাকে একটা নতুন প্রতীক দ্বারা চিহ্নিত করি তাহলে সেই প্রতীকটার আমরা নাম দেব সাইন ইনভার্স এক্স। তাহলে মনে থাকবে এই যে সাইন থিটা ইকুয়ালস টু এক্স আমি সমীকরণটা তোমাদের সামনে লিখেছি, সেখানে যদি আমরা থিটার মান বের করতে চাই তাহলে থিটাকে সাইন ইনভার্স এক্স এই প্রতীক দ্বারা কি হয়, লিখতে হয়। দেখো আমি এখানে উচ্চারণটাও ভালো করে লিখে দিয়েছি, তাই না? সাইন, তারপরে হাইফেন, দেন ইনভার্স এক্স, এভাবে কি করতে হয়? এভাবে পড়তে হয়। আচ্ছা, তাহলে এখান থেকে দেখো সাইন ইনভার্স এক্স যদি থিটাকে নির্দেশ করে তাহলে থিটা যেহেতু একটা কোণ, তাহলে এখানে সাইন ইনভার্সও কি হয়ে যাবে? তাহলে এখানে সাইন ইনভার্সও হয়ে যাবে একটা কোণ, তাই না? তাই আমি বলতে পারি যে সাইন ইনভার্স এক্স দ্বারা একটা কি বোঝায়? সাইন ইনভার্স এক্স দ্বারা একটা কোণকে নির্দেশ করে। কিন্তু সাইন থিটা কি নির্দেশ করে?
সাইন থিটা কিন্তু একটা শুদ্ধ সংখ্যাকে নির্দেশ করে, অর্থাৎ সাইন থিটা থেকে তুমি কিন্তু কোনো কোণের মান পাচ্ছ না, তুমি থিটার জায়গায় একটা কোণের ভ্যালু বসাচ্ছ, অ্যান্ড আফটার দ্যাট তুমি সাইন থিটা থেকে একটা নির্দিষ্ট সংখ্যা পাচ্ছ। তাই এই সাইন ইনভার্স এক্স আর সাইন থিটা এই দুটোর মধ্যে এই যে ছোট্ট যে পার্থক্যটা, এটা তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে বুঝতে পেরেছো, সাইন থিটা দ্বারা একটা সংখ্যাকে বোঝায় এবং সাইন ইনভার্স এক্স দ্বারা একটি কোণকে বোঝায়। আর সাইন ইনভার্স এক্সটা এলো কোথা থেকে? যদি সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স একটা সমীকরণ হয়, তাহলে এখান থেকে আমরা থিটা ইকুয়ালস টু কিভাবে লিখবো? সাইন ইনভার্স এক্স লিখবো। আচ্ছা, আর একটা জিনিস মনে রাখবে, এই যে সাইন ইনভার্স এক্স, এই সাইন ইনভার্স এক্স কে অনেক সময় আর্ক সাইন এক্স দিয়েও লেখা হয়। কিভাবে লেখা হয়? আর্ক সাইন এক্স। আর্ক বলতে এ আর সি, আর্ক, আর্ক সাইন এক্স দিয়েও প্রকাশ করা হয়। তাহলে এটাও মাথায় রাখতে হবে যে শুধুমাত্র থিটাকে প্রকাশ করার জন্য একটা চিহ্ন নয়, থিটাকে প্রকাশ করার জন্য এখানে আমাদের দুরকম চিহ্ন হলো, একটা সাইন ইনভার্স এক্স আর একটা এখানে কি লিখে দিয়েছি, আর একটা হলো আর্ক সাইন এক্স দিয়েও প্রকাশ করা হয়। এইটুকু অবধি সবাই বুঝতে পেরেছো নিশ্চয়ই? কোনো অসুবিধা নেই, তাই না? আচ্ছা, এবার দেখো আমি একটু আগে কি বললাম, এখানে এই যে থিটা, সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, এই থিটার জায়গায় কি হতে পারে? অসংখ্য মান থাকতে পারে। আর এক্স এর কটা মান পাবো? এক্স এর আমরা একটা নির্দিষ্ট মান পাবো, এটা আমি অলরেডি আগে বলে দিয়েছি। এইবার যেহেতু থিটার অসংখ্য মান পাবো, তাহলে আমি অন্যভাবে কি বলতে পারি? তাহলে আমি অন্যভাবে বলতে পারি যে সাইন ইনভার্স এক্স এরও অসংখ্য মান পাওয়া যাবে। তার কারণ আমি থিটাকে সাইন ইনভার্স এক্স দিয়ে, মানে সাইন ইনভার্স এক্স প্রতীক দিয়ে আমি কি করেছি? চিহ্নিত করেছি। যেহেতু থিটার অসংখ্য মান থাকবে, তাহলে অবশ্যই সাইন ইনভার্স এক্স এর কি থাকবে? অসংখ্য মান থাকবে। এবং তাই আমরা সাইন ইনভার্স এক্স কি বলবো? তাই আমরা সাইন ইনভার্স এক্স কে বলবো বহু মান বিশিষ্ট অপেক্ষক। ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় মাল্টিপল ভ্যালুড ফাংশন। বুঝতে পেরেছো? আর যেহেতু সাইন থিটা একটা নির্দিষ্ট সংখ্যাকে বোঝায়, কারণ সাইন থিটা ইজ ইকুয়াল টু এক্স, আর এক্স একটা নির্দিষ্ট ভ্যালু, তাই সাইন থিটাকে বলবো এক মান বিশিষ্ট অপেক্ষক, যাকে ইংলিশে বলা হয় সিঙ্গেল ভ্যালুড ফাংশন। তাহলে বোঝা গেল সাইন ইনভার্স এক্স হচ্ছে মাল্টিপল ভ্যালুড ফাংশন এবং সাইন থিটা হচ্ছে সিঙ্গেল ভ্যালুড ফাংশন। এটুকু অব্দি ক্লিয়ার সবার? অসুবিধা নেই তো? সব ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা পরেরটাতে চলে যাচ্ছি। দেখো দেখো একটা জিনিস আমি একটু আগে আবার বলেছি, আবার রিপিট করে দিচ্ছি। তোমরা ক্লাস 10-এ থাকতে শিখেছিলে যে সাইন থিটার আর কস থিটার সর্বনিম্ন মান হচ্ছে -1, আর সর্বোচ্চ মান কত? আর সর্বোচ্চ মান হচ্ছে 1। এটুকু তোমাদের জানা আছে। তাহলে সাইন থিটা আর কস থিটার সর্বোচ্চ আর সর্বনিম্ন মান তোমাদের জানা আছে। তোমরা কি জানো টেন থিটার যে সীমারেখাটা, সেটা কোথা থেকে কোথা অবধি? সেটা হচ্ছে -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি পর্যন্ত, তাই না? এইবার একটা জিনিস দেখো, যদি সাইন থিটা ইকুয়ালস টু এক্স হয় আর সেখানে এক্স এর ভ্যালু -1 থেকে শুরু করে 1 পর্যন্ত, তাহলে থিটাকে লিখছি সাইন ইনভার্স এক্স। তেমনি একই রকম ভাবে কস থিটা ইকুয়ালস টু যদি এক্স সমীকরণ হয়, তাহলে সেখানে আমরা জানি এক্স এর ভ্যালু -1 থেকে +1 এর মধ্যবর্তী যে কোনো একটি সংখ্যা হতে পারে, এবং সেখানেও আমরা থিটাকে তাহলে একই রকম ভাবে কি লিখতে পারি? একই রকম ভাবে লিখতে পারি থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এক্স। তাহলে ট্যান থিটার ক্ষেত্রেও তাই হবে, তাই না? ট্যান থিটার ক্ষেত্রে আমরা কি লিখবো? ট্যান থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স। কট থিটার ওই সীমারেখাটাও সেম, -ইনফিনিটি থেকে শুরু করে +ইনফিনিটি। তাই কট থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয়ে যায়, তাহলে আমরা বলবো থিটা সমান সমান কট ইনভার্স এক্স। আচ্ছা আচ্ছা, তোমরা কি জানো? আচ্ছা, আমি তো বলে দিলাম সাইন থিটা কস থিটা সর্বনিম্ন সর্বোচ্চ মান বলে দিলাম, আমি ট্যান থিটা কট থিটা এদেরও সর্বোচ্চ আর সর্বনিম্নর মধ্যে সীমারেখাটা বলে দিলাম। কিন্তু তোমরা কি বলতে পারবে? বলো দেখি, সেক থিটা আর কোসেক থিটা ইকুয়ালস টু যদি এক্স হয়, এই এক্স এর মান কি কি হতে পারে? কারো কি আন্দাজ আছে? নিচু ক্লাসে পড়েছিলে, কিন্তু ক্লাস 11-এ থাকতে পড়েছিলে না? সবাই পড়েছিলাম জানি। দেখো সিম্পল, এখানে আমরা মডিউলাস এক্স গ্রেটার দেন অর ইকুয়াল টু কি লিখবো? গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 লিখবো। কখন? সেক থিটা এবং কোসেক থিটার সময়।
এবার অনেকে বলবে স্যার আমি তো মডিউলাস এক্স গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1 বুঝলামই না, এটার মানেটা কি? দেখো 11-এ অসমীকরণ বলে একটা চ্যাপ্টার ছিল, যদি ভুলে যাও একটু অসমীকরণ চ্যাপ্টারটা দেখে নিতে হবে, আর কিছু নয়। তবুও আমি বলে দিচ্ছি, এখানে মডিউলাস এক্স লেস দেন ইকুয়ালস টু 1, লেস দেন অর ইকুয়ালস টু 1, এর অর্থ হচ্ছে এখানে এক্স এর ভ্যালুটা -1 হতে পারে এবং -1 থেকে ছোট হতে পারে, এবং এক্স এর ভ্যালুটা 1 হতে পারে ও 1 এর চেয়ে বড় হতে পারে, কিন্তু -1 এবং +1 এদের মধ্যবর্তী কোনো ভ্যালু হবে না। কার ক্ষেত্রে? সেক থিটা আর কোসেক থিটার ক্ষেত্রে। তোমরা সেক থিটা আর কোসেক থিটার একটা চার্টও পেয়েছিলে, তোমরা ভালো করে সেই চার্টটা লক্ষ্য করবে। সেখানে কিন্তু -1-এর চেয়ে বড় আর 1-এর চেয়ে ছোট কোনো সংখ্যা আমরা সেই চার্টে খুঁজে পাইনি, তাই না? খুঁজে পেয়েছিলাম কি? পাইনি। এবার তোমাদের চোখের সামনে দেখো কতগুলো ইনভার্স দিয়ে আমি লিখতে পেরেছি, তাই না? সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, তারপর ট্যান ইনভার্স, কট ইনভার্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স। এই যে ছটা তোমরা পেলে, এই ছটা কি বলবো, এই ছটি জিনিসকে কি বলা হয়? বিপরীত বৃত্তীয় অপেক্ষক, তাই না? তাহলে আজকে আমাদের চ্যাপ্টারের যে নাম, যে ট্রিকোণমিতিক ইনভার্স সার্কুলার ফাংশন, সেটা এলো কোথা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো, তাই না? এইভাবেই আমাদের ট্রিকোণমিতিক ইনভার্স সার্কুলার ফাংশনটা এর অর্থাৎ বাংলায় কি বলবো? ট্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষক সমূহ। তাহলে এই ছটা জিনিস কি বলা হচ্ছে, তাই না? বুঝতে পেরেছো? আচ্ছা, এইটুকু অবধি তোমাদের ক্লিয়ার। এইবার অনেকের মাথা নিশ্চয়ই ঘুরঘুর করছে। কি ঘুরঘুর করছে? যে স্যার সাইন ইনভার্স এক্স মানে কি 1/sin x? কখনো না। আমি জানি তোমাদের মনে এটা চলছে, কিন্তু মনে রাখবে যে সাইন ইনভার্স এক্স মানে কখনোই কি নয়, 1/sin x নয়। তার কারণ সাইন এক্স হোল টু দি পাওয়ার -1 আর এখানে সাইন ইনভার্স এক্স দুটো একেবারেই আলাদা। যেখানে সাইন এক্স হোল টু দি পাওয়ার -1 দেখতে পাচ্ছ, এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা বোঝায় সাইন এক্স এর অন্যন্য, অর্থাৎ সাইন এক্স এর রেসিপ্রোকাল। সেখানে সাইন এক্স হোল টু দি পাওয়ার -1 কে আমরা লিখতে পারবো 1/sin x, কারণ এখানে সূচকের নিয়ম, যেটা তোমরা অনেক নিচু ক্লাসে শিখেছিলে, সূচকের নিয়মটা এখানে খাচ্ছে। কিন্তু এটা সাইন ইনভার্স এক্স কখনোই সাইন এক্স হোল টু দি পাওয়ার -1 নয়, মনে রাখবে। তাহলে তাহলে কি মনে রাখতে হবে? সাইন এক্স হোল টু দি পাওয়ার -1 একে বলা হয় সাইন এক্স এর রেসিপ্রোকাল, এর অর্থ কি 1/sin x। আর সাইন ইনভার্স এক্সটা কি? সাইন ইনভার্স এক্স একটি কোণ। কোথা থেকে এসছে? সাইন থিটা ইকুয়ালস টু যদি এক্স হয়, অথবা সাইন ফাই ইকুয়ালস টু যদি এক্স হয়, তাহলে ফাইকে তুমি বলতে পারো সাইন ইনভার্স এক্স। সাইন থিটা ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, তাহলে বলতে পারো থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স। তাহলে এটা খুব ভালো করে মনে রাখবে, হ্যাঁ? অনেক স্টুডেন্টরা এই জিনিসটা কি করে? ভুল করে। আচ্ছা, এবার আমি তোমাদেরকে একটা জিনিস দেখো বুঝিয়ে দিচ্ছি। ধরো সাইন থিটা ইকুয়ালস টু আমি তোমাদেরকে দিয়েছি হাফ, কেমন? আমি কি দিয়েছি তোমাদেরকে? সাইন থিটা ইকুয়ালস টু হাফ দিয়ে দিলাম। এইবার আমি যদি তোমাদেরকে বলি, আচ্ছা তোমরা থিটার মান কি বের করতে পারবে? আমি যদি ক্লাস 10 স্ট্যান্ডার্ডের একটা স্টুডেন্টকে এখন দিই সাইন থিটা ইকুয়ালস টু হাফ, সে বের করে দিতে পারবে। সে কি বলবে? হ্যাঁ স্যার আমি তো জানি হাফের জায়গায় কি লিখতে হবে, হাফের জায়গায় লিখতে হবে সাইন π/6 অথবা সাইন 30 ডিগ্রি। তারপরে তোমরা দুই পাশে কি করবে? উভয় পক্ষে তুলনা করবে, তুলনা করে থিটার মান বলবে হয় π/6, কেউ বলবে অথবা 30 ডিগ্রি, দুটোই সেম, তাই না? এটা কে বলবে? যারা 10th স্ট্যান্ডার্ডের স্টুডেন্ট। আর যারা 11th স্ট্যান্ডার্ড অলরেডি পড়েছো, তারা কি বলবে? স্যার আমরা এখানে দুভাবে অ্যান্সার দিতে পারি, যেটা মাত্র আপনি বললেন সেভাবে অ্যান্সার দিতে পারি, অথবা আমাদেরকে যদি কোনো সীমানা দেওয়া না থাকে পাশে, যে থিটার মান ঠিক এই বিস্তারের মধ্যে অবস্থিত, তখন আমরা থিটা ইকুয়ালস টু কি বলবো? তখন আমরা বলবো থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6। তোমরা ক্লাস 11-এ
ত্রিকোণমিতির সাধারণ সমাধান চ্যাপ্টারটা পড়েছিলে নিশ্চয়ই, সেখানে আমরা এই ফর্মুলাটা শিখেছিলাম যে সাইন থিটা ইকুয়ালস টু যদি সাইন আলফা হয় তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি যে থিটা সমান সমান এন পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু আলফা, তাই না? আচ্ছা, এইবার আমরা আজকে যেটা শিখলাম ক্লাস 12-এ যে সাইন থিটা ইকুয়ালস টু যদি হাফ হয়, থিটাকে আমরা তাহলে কি লিখতে পারি, সাইন ইনভার্স হাফ লিখতে পারি। তো তাহলে এখানে সাইন ইনভার্স হাফটা কি, এখানে সাইন ইনভার্স হাফটা হচ্ছে কোণ অর্থাৎ থিটাকে প্রকাশ করছে। তাহলে থিটার কি কি মান আমরা মাত্র পেয়েছি, থিটা আমরা পেয়েছি 30 ডিগ্রি অথবা π/6 বলতে পারো যদি একটা ভ্যালু চাও, অথবা যদি জেনারেল ভ্যালু চাও অর্থাৎ সাধারণ সমাধান যদি চাও তাহলে এখানে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/6 এটাও পেতে পারি থিটার ভ্যালু। তাহলে আমরা বলতে পারি থিটা না বলে যদি এখানে সাইন ইনভার্স হাফ বলে দিই তাহলে আমরা বলতে পারি সাইন ইনভার্স হাফের মান একটা হচ্ছে π/6 এক হাতে, আর এক হাতে রয়ে গেল তার জেনারেল সলিউশনটা। তাহলে এখানে আমরা দুই রকমের সলিউশন দেখতে পাচ্ছি। তাহলে এখানে এই n পাই প্লাস 1 হোল টু দি পাওয়ার -n ইন্টু π/6 দিয়ে যে রেজাল্টটা আমরা পেয়েছি, থিটার যে মানটা পেয়েছি অথবা সাইন ইনভার্স হাফের যে মানটা পেয়েছি, সেটাকে আমরা কি মান বলবো, সেটাকে আমরা বলবো সাধারণ মান। আর এখানে π/6 যে অ্যান্সারটা পেলাম সেটাকে আমরা বলবো সাইন ইনভার্স হাফের মুখ্য মান। তাহলে মনে থাকবে, তাহলে প্রশ্নে যদি তোমাদের বলে সাইন থিটা ইকুয়ালস টু যদি হাফ হয়, অথবা এইভাবে না বলবে, এইভাবে বলবে যে সাইন ইনভার্স হাফে মুখ্য মান নির্ণয় করো, তখন পেরে যাবে করতে। যদি বলে সাইন ইনভার্স হাফের সাধারণ মান নির্ণয় করো, তখনও তোমরা কি করতে পারবে, বের করতে পারবে। আশা করি এইটুকু পর্যন্ত তোমাদের কোনো অসুবিধে নেই, কেমন? তাহলে তোমাদের এইটুকু পর্যন্ত আশা করি বোঝা হয়ে গেছে যে অ্যাকচুয়ালি ইনভার্স সার্কুলার ফাংশন জিনিসটা কি তোমরা বুঝতে পেরে গেছো, কোনো অসুবিধা নেই, তোমাদের থিওরিটিক্যাল ব্যাপারটা ক্লিয়ার। এবার আসি আমরা ধীরে ধীরে অঙ্কে চলে আসবো। আচ্ছা, এবার দেখো তোমাদের সামনে একটা চার্ট দিয়ে দিচ্ছি, এই চার্টটাকে কিন্তু তোমাদেরকে ভালো করে নলেজে রাখতে হবে, তাই না? এখানে ফার্স্টে দেখতে পাচ্ছ সাইন ইনভার্স এক্স আছে, তার ক্ষেত্র দেওয়া আছে অর্থাৎ ডোমেইন, ইংলিশে বলে, ইংলিশ টার্ম তো আগেই ভালো করে বলেছি, শিখে রাখতে হবে। তো এখানে সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্র, ডোমেইন, তারপরে রেঞ্জ, তারপরে তোমাদেরকে প্রিন্সিপাল ভ্যালু অর্থাৎ মুখ্য মান, এই জিনিসগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। এই যে চার্টটা তোমাদের দিয়ে দিলাম, এই চার্টটা নোট করে রাখবে। এখানে 6টা ইনভার্স ফাংশনের আমি তোমাদেরকে চার্ট দিয়ে দিচ্ছি। এবার আমরা চলে আসি যে আমাদেরকে অঙ্ক কি করে করতে হবে, তাই না? আমাদেরকে অঙ্ক শিখতে হবে। তো তোমাদেরকে প্রথমে আমি একটা সূত্রের নলেজ দিয়ে দিচ্ছি। দেখো তোমাদের সামনে লেখা আছে ফার্স্ট সূত্রটা সাইন ইনভার্স, তার ভেতরে সাইন থিটা, আর ইকুয়ালস টু আমরা কি লিখেছি, থিটা এখানে লিখেছি, তাই না? যেখানে থিটার ভ্যালুটা বিলং কোথায় করবে, -π/2 থেকে শুরু করে +π/2 পর্যন্ত। থার্ড ব্র্যাকেট দ্বারা এখানে কি বোঝাচ্ছে, থার্ড ব্র্যাকেট দ্বারা এখানে বোঝাচ্ছে যে আমি -π/2টাকেও নেব আর ওদিকে +π/2টাকেও নেব। আর থিটার মানটা -π/2 থেকে শুরু করে +π/2 পর্যন্ত যে কোনো মান হতে পারে। তাহলে এই সীমার মধ্যে যদি থিটার মান বিলং করে তবেই আমরা সাইন ইনভার্স তার ভেতরে সাইন থিটা এই রাশিটিকে কি করতে পারবো, সলভ করে ইকুয়ালস টু আমরা লিখতে পারবো থিটা। দেখো সাইন ইনভার্সের ভেতরে আমি ব্র্যাকেটে সাইন থিটা লিখেছি এখানে, এটাকে কিন্তু আবার কেউ ভেবো না সাইন ইনভার্সের সাথে সাইন থিটাটা গুণ আছে, এটা গুণ নয়। হ্যাঁ, এটা একটু আগে আমরা মাত্র শিখলাম না, সাইন ইনভার্স কি এক্স শিখেছি না, তো এখানে সাইন থিটা কি দেয়, একটা এক্স এর ভ্যালুই তো দেয়, তো আমি ওই এক্স এর জায়গাটায় রিপ্লেস করেছি সাইন থিটা। তাহলে সাইন ইনভার্স এক্স বা তুমি রিপ্লেস করতে পারো এখানে সাইন থিটা দিয়ে। তাহলে সাইন ইনভার্সের ভেতরে যদি আমরা এরকম সাইন থিটা খুঁজে পাই যেখানে থিটার মানটা বিলং করছে -π/2 থেকে π/2 পর্যন্ত, তবেই আমরা কিন্তু অ্যান্সারটা কি লিখবো, তবেই আমরা অ্যান্সারটা লিখতে পারবো অনলি থিটা। এই সীমার বাইরে যদি কোনো মান থাকে, যেমন আমি যদি বলি সাইন ইনভার্স সাইন 270 ডিগ্রি,
তাহলে কিন্তু আমরা ইকুয়ালস টু দিয়ে 270 লিখতে পারবো না, ভুল হয়ে যাবে। এবার সেই অঙ্কটা কিভাবে করতে হবে, যখন আমি অঙ্কের ডিটেলসে চলে যাব সেই জায়গাটা আমি তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেব। তাহলে সাইন ইনভার্স সাইন থিটা ইকুয়ালস টু থিটা, এইভাবে বাকি যে পাঁচটা সূত্র আছে তাদের ক্ষেত্রেও আমরা এই ইকুয়ালস টু থিটা লিখতে পারবো, কিন্তু একটাই শর্ত। আর সেই শর্তটা কি? সেই শর্তটা হচ্ছে পাশে যে এই থিটার যে রেঞ্জটা দেওয়া আছে না, এই থিটার রেঞ্জটা তোমাদেরকে মাথায় রাখতে হইবে। যদি মাথায় রাখতে পারো তাহলেই কিন্তু ভুল হবে না, আর যদি ভুলে যাও তাহলে ভুল হবে, কিছু করার, ভুল থেকে কেউ আটকাতে পারবে না। তাহলে আমরা তোমাদের জন্য এখন যে ফার্স্ট অঙ্কটা নিয়ে এসেছি সেটা হলো সাইন ইনভার্স, তার ভেতরে √3/2। এখানে আমরা এর সাধারণ মানও বের করব, এর মুখ্য মানও বের করব, তাই না? তো সাইন ইনভার্স √3/2 কি করে এই অঙ্কটা সলভ করব? তোমরা ফার্স্টে কি করবে, তোমরা দেখো বাইরে আছে সাইন ইনভার্স। আমরা মাত্র যে সূত্রটা শিখলাম, মাত্র এখানে যে সূত্রটা আমি দেখিয়ে দিয়েছি, সাইন ইনভার্সের ভেতরে কি থাকতে হবে? সাইন থিটা। তবেই আমরা সাইন ইনভার্সকে অমিট করে ওই জায়গায় কি লিখতে পারবো? থিটা, যদি থিটার ভ্যালুটা -π/2 থেকে +π/2 হয়। তাহলে এখানে আমরা √3/2 এর জায়গায় সাইন কত ডিগ্রি লিখতে পারি? এখানে √3/2 এর জায়গায় আমরা কত লিখব? এখানে √3/2 এর জায়গায় আমরা লিখব সাইন π/3, অর্থাৎ 60 ডিগ্রি। পারবো তো লিখতে? তাহলে সাইন ইনভার্সের ভেতরে এখন √3/2 এর জায়গায় হয়ে গেল সাইন π/3 হয়ে গেল। এবার দেখো এই যে π/3 এর ভ্যালু কত? আমি যদি একে ডিগ্রিতে বলি তাহলে কত হচ্ছে? 60 ডিগ্রি। আর আমাদের সূত্রের মধ্যে কি লেখা আছে? আমাদের সূত্রের মধ্যে লেখা আছে যে থিটার মানটা -π/2 থেকে π/2 এর মধ্যে হতে হবে। তাই এখানে যেহেতু আমি দেখতে পাচ্ছি 60 ডিগ্রি এই রেঞ্জের মধ্যে আছে, তাই আমরা এই সাইন ইনভার্স সাইন π/3 পরের লাইনে কি লিখব? পরের লাইনে লিখব অনলি মাত্র π/3। বলো, সহজ হলো না ব্যাপারটা? একদম ইজি, খালি তোমাদেরকে ওই রেঞ্জটা মনে রাখতে হবে। তো এখানে আমরা যে অ্যান্সারটা পেলাম π/3, অ্যান্সার পেলাম তো π/3। তো π/3 কি? কোণকে নির্দেশ করে। আর আমি আজকে তোমাদেরকে থিওরিতে বলেই দিয়েছি সাইন ইনভার্স x দ্বারা কি বোঝায়? সাইন ইনভার্স x দ্বারা একটি কোণকে প্রকাশ করে। তাই এখানে আমরা দেখো একটা কোণই পেয়ে গেছি। তো এখানে যে অ্যান্সারটা পেলাম এটা কিন্তু সাইন ইনভার্স √3/2 এর কি? সাইন ইনভার্স √3/2 এর এটা হয়ে গেল তোমাদের মুখ্য মান। কিন্তু যদি তোমাদেরকে বলে সাধারণ মান কত, সিম্পল অ্যান্সার হবে যে nπ প্লাস -1 হোল টু দি পাওয়ার n ইন্টু π/3, এটাই হয়ে যাবে তোমাদের মুখ্য মান। তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছো, অসুবিধা নেই তো? আচ্ছা, এটুকু তো তোমাদের কোনো অসুবিধা আশা করি তো নেই। ওকে, এইবার আমি তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাচ্ছি। মনে করো দেওয়া আছে cot ইনভার্স 1/√3। একই রকম ভাবে cot ইনভার্সের ভেতরে আমাদেরকে cot থিটা এই আকারটাই আনতে হবে। তো তোমরা বলো 1/√3 এর জায়গায় cot কি লেখা যায়? 1/√3 এর জায়গায় আমরা লিখতে পারবো cot π/3। তাহলে আমরা cot ইনভার্সের ভেতরে কি আনতে পেরেছি? cot আনতে পেরেছি। আর cot কত এনেছি? π/3। এবার দেখো আমি তো বলে দিয়েছিলাম cot, তোমাদেরকে ওই সীমারেখাটা মনে রাখতে হবে। তো cot ইনভার্সের ভেতরে যে এই যে cot থিটা লেখাটা আছে, সেই cot থিটা ইকুয়ালস টু থিটা কখন পাবো? যদি থিটার ভ্যালুটা 0 থেকে বড় এবং পাইয়ের থেকে ছোট এই সীমার মধ্যে অবস্থান করে। তাহলে এখানে π/3 এই কোনটি এই সীমার মধ্যে অবস্থান করছে, তাই আমরা এখানে শুধুমাত্র কি লিখতে পারবো? π/3। বলো, বুঝতে পেরেছো? একদম একদম ইজি, কোনো অসুবিধাই নেই, কঠিন কিচ্ছু নেই বাবা, সব কিছু একদম ঠিক আছে, অসুবিধা হওয়ারই কথা না, এত সোজাভাবে বলে দিচ্ছি। যতটুকু শেখালাম সেটার উপর ভিত্তি করে তোমাদেরকে এই অঙ্কটা দিচ্ছে। দেখো কি লেখা আছে? cos ইনভার্স হাফ, তারপরে প্লাস 2 sin ইনভার্স হাফ, তাই না? cos ইনভার্স হাফ প্লাস 2 sin ইনভার্স হাফ। কি করে করবো এই অঙ্কটা? মাত্র যে দুটো অঙ্ক করে দেখালাম সেই দুটো অঙ্ক যে প্রসেসে করেছো বাস ওই প্রসেস এখানে লাগিয়ে দাও। cos ইনভার্সের ভেতরে cos থিটা আকৃতি লাগবে, আর sin ইনভার্সের ভেতরে sin থিটার আকৃতি লাগবে। তো cos ইনভার্সের ভেতরে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি,
আর সাইন ইনভার্স হাফের ভেতরে আমরা লিখতে পারি সাইন 30 ডিগ্রি, লিখতে পারি তো। তাহলে কস ইনভার্সের ভেতরে কি লিখবে, কস π/3 অথবা তার জায়গায় 60 ডিগ্রি। আর সাইন ইনভার্সের ভেতরে কি লিখবে, সাইন π/6। তাহলে এখানে আমরা যদি ওই সূত্রটার দিকে একটু লক্ষ্য করি, তাহলে π/3 আর π/6 দুটোই তাদের সীমানার ভেতরে অবস্থিত। সেই জন্য এখানে সিম্পল, খুব সহজ সরলভাবে কস ইনভার্স আর কস থাকবে না, আর সাইন ইনভার্স আর সাইন থাকবে না। না থাকার ফলে ওই যে সাইন ইনভার্সের আগে একটা 2 গুণ ছিল, সেই 2টা দিয়ে π/6কে গুণ হয়ে যাবে, যথারীতি সেখান থেকে আমরা π/3 পেয়ে যাব, এবং π/3 দুই পাশে যোগ করে আমরা 2π/3 পেয়ে যাব। তো দেখো কতটা ইজি হয়ে গেল। তোমাদের শুধু জানতে হবে যে কি করে অঙ্কটা সলভ করতে হয়, ব্যাস তাহলেই হয়ে যাবে, কোনো অসুবিধাই নেই, তাই না? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে দেখো এখন যেটা শেখালাম সেটাকে একটু মডিফাই করে দিচ্ছি। হ্যাঁ, সাইন ইনভার্স হাফ থাকলো, কস ইনভার্স হাফ থাকলো, এই পুরোটাকে কার ভেতরে লিখেছি, সাইনের ভেতরে লিখেছি। এবার সাইনের পরে কি থাকে, সাইনের পরে অলওয়েজ থিটা জাতীয় কিছু থাকে, অর্থাৎ সাইন তারপর একটা কোণ দিতে হয়। আর তোমরা একটু আগে 3 নম্বর এক্সাম্পলে কি শিখলে, যে দুটো আলাদা আলাদা ইনভার্স ফাংশনে যোগ করার পরেও যে জিনিসটা এলো আমাদের হাতে সেটা একটা কোণ, তাই তো? তাহলে এখানে সাইনের ভেতরে যে জিনিসটা আমাদের আসতে চলেছে সেটাও একটা কোণই আসবে, সেখানে বুঝতে তোমাদের নিশ্চয়ই কোনো অসুবিধা নেই। তাহলে আমরা এখন এই সাইন ইনভার্স হাফের জায়গায়, এই হাফের জায়গায় লিখবো কত, মাত্র একটু আগে আগের অঙ্কে যেভাবে লিখেছিলাম সাইন 30 ডিগ্রি লিখবো। আর কস ইনভার্স হাফের জায়গায় কত লিখবো, কস 60 ডিগ্রি। তারপরে আমরা ওদিকে পেয়ে যাচ্ছি, এখান থেকে পেয়ে যাচ্ছি 30 ডিগ্রি প্রথমে, তারপরে ওখান থেকে পেয়ে যাচ্ছি 60 ডিগ্রি। তো 30 আর 60 যোগ করলে কত হচ্ছে, 90 ডিগ্রি, অথবা বলতে পারো π/2। আর তোমরা জানো সাইন π/2 এর ভ্যালু কত, সাইন π/2 এর ভ্যালু হলো 1। তাহলে আমরা 4 নম্বর অঙ্কের অ্যান্সার কত পেয়ে গেলাম, 4 নম্বর অঙ্কের অ্যান্সার পেয়ে গেলাম অনলি 1। আশা করি এইটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি, তাই তো? হয়েছে কি, হয়নি? তো আমরা চলে যাব নেক্সট অঙ্কের দিকে। দেখো এইবার তোমাদেরকে আমি দিয়ে দিলাম কসের ভেতরে সাইন ইনভার্স 3/5। ঠিক আছে, কসের পাশে একটা কোণ থাকতে হবে, তো সাইন ইনভার্স 3/5 একটি কোণকেই অবশ্যই নির্দেশ করছে, এটুকু তো তোমাদের আর কোনো অসুবিধা নেই, তাই না? সাইন ইনভার্স 3/5টা একটা কোণকে নির্দেশ করছে। এইবার লক্ষ্য করো, আগের যে দুটো অঙ্ক ছিল বা আগের যে কটা অঙ্ক, 4টে অঙ্ক আমরা করলাম, সেখানে ইনভার্সের পাশে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা থেকে আমরা সহজেই সাইন কত ডিগ্রি হবে লিখতে পারছিলাম। কিন্তু তোমরা কি বলতে পারবে এখানে যে 3/5টা দেওয়া আছে সেখানে সাইন কত লিখবে? সেটা কিন্তু তোমরা এখানে বলতে পারবে না। তাহলে তখন আমরা কিভাবে এই অঙ্কটা করব? তো দেখো তোমাদের সবার ফার্স্টে কি করতে হবে, যেহেতু সাইন ইনভার্স এই আকৃতিটা দিয়ে একটি কোণকে নির্দেশ করে, তাই আমরা এখানে ধরে নেব সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু থিটা। কোনো অসুবিধা নেই, ধরে নিলাম সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু থিটা। এইবার এখান থেকে তাহলে আমরা কি বলতে পারি, সাইন থিটা ইজ ইকুয়াল টু 3/5 বলতে পারি। অসুবিধা আছে কি? যেমন সাইন থিটা ইকুয়ালস টু যদি x হয়, তাহলে থিটা ইজ ইকুয়াল টু যেমন সাইন ইনভার্স 6, তাহলে ওখান থেকে ব্যাক করো, তাহলে ওখান থেকে x ইকুয়ালস টু কত হয়ে যাবে, সাইন থিটা। ঠিক এখানেও তাই, এখানে x এর জায়গায় 3/5 বসে আছে, তো আমরা বলতে পারি সাইন থিটা সমান সমান 3/5। তাহলে এখান থেকে সাইন থিটা সমান সমান যদি 3/5 হয়, তাহলে আমরা এখান থেকে কস থিটার মানটা বের করতে পারি, কোনো অসুবিধা নেই। ক্লাস 10-এ আমাদের ফর্মুলাগুলো জানাই ছিল, কস থিটা ইকুয়ালস টু ছিল √1 - sin স্কয়ার থিটা। তো আমরা এই ফর্মুলাটা লেখার পরে সেখানে সাইনের ভ্যালুটা বসিয়ে দেবো, যেখান থেকে আমরা কস থিটার মান পেয়ে যাব 4/5। এইবার দেখো প্রশ্নের মধ্যে আমরা সাইন ইনভার্স 3/5 এর জায়গায় থিটা ধরেছি না? তো আমরা ইকুয়ালস টু দিয়ে পরের লাইনে ওই জায়গায় থিটা লিখতে পারি, থিটা লিখলাম। তো এইবার পুরো আকৃতিটা হয়ে গেল কস থিটা। তাহলে আমরা তো অলরেডি কস থিটার ভ্যালু বের করে ফেলেছি, কস থিটার ভ্যালু কত ছিল, 4/5।
তো এখানে লিখে দাও 4/5, 4/5, কোনো অসুবিধা আছে? দেখো, তাহলে যদি ইনভার্স ফাংশনের ভেতরে এমন একটি সংখ্যা দেওয়া থাকে সেটা অ্যাকচুয়ালি কত ডিগ্রিতে পাওয়া যাচ্ছে তুমি করতে পারছো না, তাহলে তখন আমরা এই অঙ্কগুলো এই পদ্ধতিতে অ্যাপ্লাই করে করতে পারবো। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? তাহলে এইরকম টাইপের আরেকটা অঙ্ক তোমাদেরকে এখনই দেওয়া যাক। আচ্ছা, দেখো এরকম টাইপের আরেকটা অঙ্ক দিচ্ছি, যেখানে প্রশ্নে কি দেওয়া আছে দেখতে পাচ্ছ তো? যেখানে প্রশ্ন দেওয়া আছে কোসেক, তার ভেতরে সেক ইনভার্স 5/4 এর মান নির্ণয় করো। অবশ্যই সেক কত ডিগ্রি আমরা জানি না, যেখানে 5/4 আসে, তো আমাদেরকে এখানে ওই সেক ইনভার্স 5/4 পুরো রাশিটাকে ধরতে হবে থিটা। তাহলে ধরি থিটা ইকুয়ালস টু এত, বা ওটা ইজ ইকুয়াল টু থিটা। সঙ্গে সঙ্গে আমরা সেখান থেকে পেয়ে যাচ্ছি সেক থিটা সমান 5/4। এইবার যেহেতু আমাদেরকে কোসেক দেওয়া আছে না সেক ইনভার্সের আগে, তো আমাদেরকে ওইখানে যদি আমরা থিটা ধরি তাহলে সেখানে কোসেক থিটা চলে আসছে। তাহলে আমরা এখন যে সেক থিটা পেলাম, তাহলে এই সেক থিটা থেকে আমাদেরকে ত্রিকোণমিতির পদ্ধতিতে কি করতে হবে, ধীরে ধীরে কোসেক থিটার ভ্যালু বের করতে হবে। তো সেক থিটা থেকে তোমরা যেভাবে যে পদ্ধতিতে কোসেক থিটা বের করতে পারবে বের করে নিও। সিম্পল, আমি বলে দিচ্ছি, সেক থিটা থেকে কস থিটার ভ্যালু বের করো, কস থিটা থেকে তোমরা সাইন থিটার মান পেয়ে যাবে, আর সাইন থিটাকে রেসিপ্রোকাল করলে কি চলে আসে, কোসেক থিটা চলে আসে। তো সেখান থেকে তোমরা কোসেক থিটার ভ্যালু কত পেয়ে যাচ্ছ, 5/3। তাহলে আমরা এখন যদি প্রশ্নে কোসেক তারপর সেক ইনভার্স 5/4 এর জায়গায় থিটা বসিয়ে দিই, তাহলে আমরা কোসেক থিটা পেয়ে গেলাম, আর কোসেক থিটার জায়গায় আমরা অ্যান্সার লিখতে পারবো কত, 5/3, তাই না? তাহলে এখন আমরা অ্যান্সার পেয়ে গেলাম 5/3। তাহলে এইটুকু অবধি সবাই তোমরা বুঝতে পেরেছো নিশ্চয়ই? এটুকু অবধি কোনো অসুবিধা আছে? এটুকু অবধি কোনো অসুবিধা আই থিঙ্ক তো নেই। তোমরা জানি তোমরা খুব ভালো স্টুডেন্ট, তোমরা সব কিছু ভালো করে বুঝতে পারো। আচ্ছা, এইবার তোমাদেরকে আমি আর একটা ফর্মুলা দেখাচ্ছি, কারণ আমাদের যদি সাইন ইনভার্স, কস ইনভার্স, এই সমস্ত ইনভার্স ফাংশনের ভেতরে যদি নেগেটিভ সংখ্যা চলে আসে তাহলে আমরা কি ফর্মুলা ইউজ করব। তো এখন তোমাদের চোখের সামনে যে ফর্মুলাটা দেখা আছে, দেখো, সাইন ইনভার্স মাইনাস এক্স, সাইন ইনভার্স মাইনাস এক্স এর ভ্যালু কত হবে, মাইনাস সাইন ইনভার্স এক্স। ট্যান ইনভার্স মাইনাস এক্স এর ভ্যালু কত হবে, মাইনাস ট্যান ইনভার্স এক্স। আর কোসেক ইনভার্স মাইনাস এক্স এর ভিতরে কোসেক ইনভার্স যদি মাইনাস এক্স থাকে তাহলে সেখান থেকে তোমরা কি লিখতে পারবে, মাইনাস কোসেক ইনভার্স এক্স। দেখো এখানে কিন্তু এক্স এর সীমানাটা, এক্স যেহেতু এখানে একটা সংখ্যা, আর আমরা জানি সাইন থিটা ইকুয়ালস টু এক্স হলে এক্স এর ভ্যালু -1 থেকে শুরু করে 1 পর্যন্ত হয়, সেই জন্য আমি সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স যে লিখেছি, সেখানে এক্স এর সীমানাটা কিন্তু -1 থেকে শুরু করে 1 পর্যন্ত লেখা আছে। তাহলে এইভাবে এক্স এর অ্যাকচুয়ালি যে সীমানাটা হয় প্রত্যেকটা সূত্রের পাশে দেখো তার সীমানাটা এখানে লেখা আছে, কিন্তু ব্যতিক্রমী সূত্র 3টে আছে, যেমন কস ইনভার্স মাইনাস এক্স, তারপরে আছে কট ইনভার্স মাইনাস এক্স এবং সেক ইনভার্স মাইনাস এক্স। এদের ক্ষেত্রে সূত্র কিন্তু শুধুমাত্র মাইনাস দিয়ে লিখলে হবে না, পাই মাইনাস করে লিখতে হবে। যেমন কস ইনভার্স মাইনাস এক্স এর ফর্মুলা কত, পাই মাইনাস কস ইনভার্স এক্স, তেমনি কট ইনভার্স মাইনাস এক্স এর ফর্মুলা পাই মাইনাস কট ইনভার্স এক্স, এবং সেক ইনভার্স মাইনাস এক্স এর ফর্মুলা পাই মাইনাস সেক ইনভার্স এক্স। তাহলে এই সূত্রগুলোর সাহায্যে আমরা এখন যে কোনো ইনভার্স ফাংশনের অঙ্ক করতে পারবো, যেখানে ইনভার্স ফাংশনের ভিতরে তোমাদের একটা মাইনাস দিয়ে বাস্তব সংখ্যা দেওয়া থাকবে। আচ্ছা, তাই না? তাহলে বাস্তব সংখ্যা একটা দেওয়া থাকবে, তাহলে সেখানে আমরা খুব সহজেই সেটা করতে পারছি। তো তোমাদের জন্য আমি একটা অঙ্ক নিয়ে যাচ্ছি যেখানে মাইনাস অপেক্ষা করছে। দেখো, তোমাদের এখানে আমি প্রশ্নটা দিয়েছি সেটা হলো tan ইনভার্স -√3, তাই না? tan ইনভার্স কত দিয়েছি, -√3। তাহলে tan ইনভার্সের ভেতরে যদি মাইনাস থাকে তাহলে আমরা ফর্মুলাটা কি দেখলাম, তাহলে আমরা ফর্মুলাটা দেখলাম মাইনাসটা সামনে দিতে হবে আর শুধুমাত্র tan ইনভার্স x লিখতে হবে। আর খেয়াল রাখতে হবে এখানে ফর্মুলার পাশে x বিলংস টু রিয়েল নাম্বারের r দেওয়া আছে। তো রিয়েল নাম্বারে r বলতে x এর ভ্যালু যে কোনো বাস্তব সংখ্যা হতে পারে। তো -√3 যে কোনো বাস্তব সংখ্যা, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র যদি √3 কে বলে √3 একটা যে কোনো বাস্তব সংখ্যা। তাহলে এখানে tan ইনভার্স -√3 ইকুয়ালস টু লিখে আমরা ফার্স্টে কি করব, ফার্স্টে আমরা মাইনাস দিয়ে বাইরে মাইনাস দিয়ে দেবো, বাইরে মাইনাস দিলে আমাদের হয়ে যাবে -tan ইনভার্স √3। এইবার আমরা প্রথম দিকে যে অঙ্কগুলো শিখলাম সেখানে √3 জায়গায় আমরা tan থিটা আকৃতিটি প্রদান করব। তো
তো এই রুট থ্রির জায়গায় আমরা কি লিখবো, রুট থ্রির জায়গায় আমরা লিখবো tan 60 ডিগ্রি অথবা tan π/3। এইবার তাহলে সিম্পল আমরা tan আর tan ইনভার্সকে অমিট করতে পারি, তার কারণ আমি তোমাদেরকে ফার্স্টেই ওই সূত্রগুলো কি করেছি বলে দিয়েছি, তাই না, যে tan ইনভার্সের ভেতরে যদি tan থিটা থাকে ইকুয়ালস টু থিটা হবে যদি ওই থিটার ভ্যালু -π/2 থেকে বড় এবং π/2 থেকে কি হয় ছোট হয়, তাহলে আমরা পাবো। আর এখানে তো আমরা দেখতেই পাচ্ছি এখানে যে π/3টা এই বিস্তারের মধ্যে অবস্থান করছে, তাই আমরা সহজেই এখান থেকে শুধুমাত্র π/3 পেয়ে যাব। আর যেহেতু এর বাইরে একটি মাইনাস ছিল সেহেতু আমরা এখান থেকে অ্যান্সার পেয়ে যাচ্ছি -π/3। তাহলে এইটুকু অবধি অসুবিধা আছে কি? এইটুকু অবধি তোমাদের কোনো অসুবিধা নেই, তাই না? তাহলে আমরা আরেকটা অঙ্ক দেখে নিচ্ছি। তো cos ইনভার্স -½ আমরা নেক্সট অঙ্কে চলে যাবো, cos ইনভার্স -½ তো cos ইনভার্স -½ প্রথমে তাহলে আমরা একটু cos ইনভার্স -x এর সূত্রে চলে যাচ্ছি। তো cos ইনভার্স -x, x এর সংখ্যাটা হতে হবে, x এর জায়গায় যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে -1 এর থেকে বড়, -1 এবং 1 এর মধ্যবর্তী যে কোনো সংখ্যা। তো এখানে -½ টা -1 এর চেয়ে বড়, তাই আমরা এখানে এই সূত্রটা প্রয়োগ করতে পারবো নির্দ্বিধায়। তো এখানে ফার্স্টে আমাদের কি করতে হবে, পাই মাইনাস cos ইনভার্স x লিখতে হবে। তো ফার্স্টে আমরা এখানে কি করব, cos ইনভার্স -½ ইকুয়ালস টু দিয়ে পাই মাইনাস cos ইনভার্স কত লিখবো, হাফ লিখবো। এবার আমরা হাফের জায়গায় কত লিখবো, এবার আমরা হাফের জায়গায় লিখবো cos 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি ওই বিস্তারের মধ্যে অবস্থিত, সূত্রটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করেছি, তাই না, এই বিস্তারের মধ্যে 60 ডিগ্রি অবস্থিত। তো আমরা এখানে cos ইনভার্স আর cosকে অমিট করে দেবো, তার ফলে আমরা পেয়ে যাবো পাই মাইনাস π/3, তারপর বিয়োগ করলে কত আসবে 2π/3। তাহলে খুব সহজেই আমরা যদি ভেতরে মাইনাস চিহ্ন দেখতে পাই তাহলে সেই অঙ্কগুলো করতে পারবো, আমাদের কোনো অসুবিধে হওয়ার তো কথা নয়, তাই না? আচ্ছা, এইবার আমি তোমাদেরকে আরেকটি অঙ্কে নিয়ে যাচ্ছি, যার প্রশ্নের মধ্যে তোমরা দেখতে পারবে সাইন, তারপরে সাইন ইনভার্স, তারপরে -√3/2। তাহলে এইখানে সাইন ইনভার্স -√3/2। এবার তোমাদেরকে আমি আরেকটা চার্ট দিয়ে দিচ্ছি যেখানে সাইনের ভেতরে সাইন ইনভার্স x থাকে। এবার দেখো এই সূত্রের দিকে, সাইন তার ভেতরে সাইন ইনভার্স x ইকুয়ালস টু কত লেখা আছে, x, তাই না? আগের সূত্র কি ছিল, সাইন ইনভার্স বাইরে ভেতরে সাইন থিটা, সেখানে থিটার রেঞ্জ যদি -π/2 থেকে শুরু করে π/2 পর্যন্ত হয়, তাহলে আমরা ওখানে শুধু কত লিখতে পারি, থিটা লিখতে পারি। আর এখানে x এর রেঞ্জটা মনে রাখতে হবে, এখানে x এর রেঞ্জটা -1 থেকে শুরু করে 1 পর্যন্ত। তাই এখানে আমরা দেখতে পাচ্ছি -√3/2টা -1 এর চেয়ে বড়, তাই আমরা এখানে নির্দ্বিধায় শুধুমাত্র কি লিখতে পারবো, শুধুমাত্র x টি লিখতে পারবো। তো এখানে হচ্ছে -√3/2 আমরা পেয়ে যাচ্ছি, তাই না? ওকে, তাহলে এর পরের অঙ্কের দিকে তাকাও। এর পরের অঙ্কে কি আছে, সাইনের পরে cos ইনভার্স -√3/2। এবার সাইনের পাশে সাইন ইনভার্স দিইনি, তো এবার কি করে অঙ্কটা করব? তো অসুবিধা নেই, আমরা একটু আগে মাইনাসের ব্যাপারটা শিখে গিয়েছিলাম। তো cos ইনভার্স -x এর ফর্মুলা কি ছিল, পাই মাইনাস cos ইনভার্স x। তো আমরা সাইনের জায়গায় লিখলাম, তারপরে cos ইনভার্স -√3 জায়গায় কি লিখবো, ব্র্যাকেটে পাই মাইনাস cos ইনভার্স √3/2। এটা ফার্স্টে আমরা ব্র্যাকেটে লিখে ফেললাম, আমি পাশে তোমাদেরকে সূত্রটা দেখিয়ে দিলাম, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো এবার লক্ষ্য করো, তাহলে cos ইনভার্স যে √3/2টা আছে সেখানে আমরা আগের পদ্ধতিতে কত লিখতে পারি, π/6 লিখতে পারি, cos π/6, যার দরুন cos ইনভার্স আর cosটা অমিট হয়ে যাবে, তাহলে সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে চলে আসবে পাই মাইনাস π/6। তাহলে সাইনের ভেতরে আপাতত দেখতে পাচ্ছি পাই মাইনাস π/6, তাই না? তাহলে এবার এই পাই মাইনাস π/6টাকে তোমরা বিয়োগ করবে না, তোমরা অল সাইন ট্যান কোসের ফর্মুলা তো শিখেছো সবাই। তো ওই অল সাইন ট্যান কোসের ফর্মুলা যদি করি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় কোঅর্ডিনেটে যাচ্ছে, সেখানে আমরা দ্বিতীয় অর্ডিনেটে যাচ্ছে, অর্থাৎ দ্বিতীয় পাদে যাচ্ছে। তো দ্বিতীয় পাদে যাওয়ার জন্য এখানে কোনো মাইনাস আসছে না, যেহেতু সাইন আছে, আর সাইন তার নিজের ঘরেই যাচ্ছে, যেহেতু সাইন π/6ই দাঁড়াবে এবং সেখান থেকে আমরা পেয়ে যাবো হাফ। তো এইভাবে আমরা এই যাবতীয় অঙ্কগুলো এইভাবে অতি সহজে খুব করতে পারবো, কোনো অসুবিধা তো অবশ্যই হওয়ার কথা নয়, তাই না? সব ঠিক আছে তো? ওকে, আচ্ছা, তোমাদের জন্য আরেকটা অঙ্ক দেখো, এখানে কি লেখা আছে, cos তারপরে সাইন ইনভার্স দেন -√3/2। তাহলে তোমাদেরকে এমন এমন অঙ্ক করে আমি তোমাদেরকে দেখাচ্ছি
যাতে তোমাদের একদম কি হয়, এদিক থেকে উপর থেকে নিচ থেকে যেদিক দিয়ে যে ফর্মুলাই আসুক না কেন সব অ্যাপ্লাই করে দেবে একদম, খুব খুব সহজভাবে ভালো করে ঠান্ডাভাবে শেখো। দেখো সাইন ইনভার্সের ভেতরে আমরা ফার্স্টে মাইনাসের দিকে লক্ষ্য করবো, তাই না? সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু ফর্মুলা কি ছিল? সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু ফর্মুলা ছিল অনলি মাইনাস এক্স, অনলি কত লিখবো? মাইনাস সাইন ইনভার্স এক্স, যেখানে এক্সের সীমানাটা কত থাকতে হবে? -1 থেকে শুরু করে 1 পর্যন্ত। তো এখানে -√3/2 আছে, কোনো অসুবিধা নেই। তো কসের পরে আমরা ব্র্যাকেটের মধ্যে মাইনাস সাইন ইনভার্স √3/2 লিখে দিলাম। এইবার আমরা অনেক করে ফেলেছি না সাইন ইনভার্স √3/2, তো এখন বলে দিতেই পারি সেখান থেকে ডাইরেক্ট কত আসবে? π/3। তো কসের ভেতরে -π/3 চলে আসে। এবার তোমরা 11-এ ত্রিকোণমিতিতে শিখেছো যে cos মাইনাস থিটা ইকুয়ালস টু cos থিটা হয়, তাই এখানে cos -π/θ থেকে কত আসবে? cos π/θ চলে আসবে, আর সেখান থেকে cos π/θ ভ্যালু তোমরা জানো কত হয়? হাফ হয়ে যায়। তো আমরা এখন যেটা দেখতে পেলাম যে আমরা এই প্রসেসে সমস্ত অঙ্কগুলো করতে পেরেছি, তাই না? কোনো অসুবিধা তো নেই। এইবার তোমাদেরকে দেখো আরো একটা দারুণ অঙ্ক দিচ্ছি, cos ইনভার্স তারপর tan তার ভেতরে -5π/4। এইবার তোমরা কি করে অঙ্কটা করবে? এইখানে তোমরা কি করবে দেখো, tan এর ভেতরে -5π/4 দেওয়া আছে, তো তোমরা tan - থিটা সমান সমান কি জানতে? তোমরা tan - থিটা মানে লেখা যেত -tan থিটা। তো cos ইনভার্সের ভেতরে সিম্পলি -tan 5π/4ই আসবে। এইবার 5π/4 কে তোমরা কি লিখতে পারো? পাই প্লাস π/4, পাই প্লাস π/4 করলেই তোমাদের চলে আসছে সেখান থেকে 5π/4। এইবার আমরা অল সাইন ট্যান কসের ফর্মুলা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এখানে পাই প্লাস যেহেতু আছে তো থার্ড পাদে যাচ্ছে, তো থার্ড পাদে যাওয়ার জন্য যেহেতু ট্যান আছে কোনো মাইনাস আসছে না, তাই অলরেডি যে মাইনাসটা সেখানে ছিল সেই মাইনাসটা ওখানে রয়ে যাচ্ছে। তো আমরা শুধু পেয়ে যাচ্ছি tan π/4, কিন্তু বাইরে আমাদের আছে cos ইনভার্স। তো cos ইনভার্সের ভেতরে আমরা মাইনাস, এবার tan π/4 এর ভ্যালুটা বসিয়ে দাও, -1 পেয়ে যাচ্ছি। এবার যেহেতু cos ইনভার্সের ভেতরে -x আকৃতি এসেছে, তাই আমরা ফর্মুলা অনুযায়ী পাই মাইনাস cos ইনভার্স x লিখব। এবার cos ইনভার্স 1 লিখব, তো 1 এর জায়গায় আমরা লিখতে পারি cos 0 ডিগ্রি। তো আলটিমেটলি cos ইনভার্স আর cos থাকলো না, সেখান থেকে শুধু পড়ে থাকলো 0 ডিগ্রি। তো পাই থেকে 0 ডিগ্রি যদি আমরা সাবট্রাক্ট করে দিই তাহলে শুধু কত পাবো? শুধুমাত্র পাই পেয়ে যাব। আচ্ছা, এবার তোমরা আরেকটা অঙ্ক লক্ষ্য করো, যেখানে আমি দিয়েছি সাইন ইনভার্সের পরে tan 3π/4। সাইন ইনভার্সের পরে কত দিয়েছি? tan 3π/4। এবার এখানেও সিম্পল 3π/4 কে তোমরা লিখবে পাই মাইনাস π/4। তারপরে তোমরা অল সাইন ট্যান কসের সূত্র অ্যাপ্লাই করবে। দেখতেই পাচ্ছ এটা দ্বিতীয় পাদে যাচ্ছে, তাই মাইনাস এসছে, আর যেহেতু 180 ছিল বা পাই ছিল বলতে পারো, তাই ট্যানের নামটি কোনো চেঞ্জ হয়নি, তাই -tan π/4 এলো এবং -tan/4 থেকে এখানে চলে এসছে -1। তো সাইন ইনভার্স -1 থেকে আমরা মাইনাস সাইন ইনভার্স 1 পেয়ে যাবো, আর 1 এর জায়গায় সাইন π/2 চলে আসবে, আর 1 এর জায়গায় সাইন π/2 চলে আসার জন্য এখানে আমরা শুধুমাত্র -π/2 অ্যান্সার পেয়ে যাচ্ছি। তো আশা করি তোমাদের এই অঙ্কটাও বুঝতে কোনো অসুবিধে তো হয়নি, তাই না? এইবার আরেকটা অঙ্ক দেখো, tan ইনভার্স তারপর cot 320 ডিগ্রি। তো তোমাদেরকে 320 ডিগ্রিকে প্রথমে ভাঙাতে হবে। তোমরা 270 প্লাস 50 ডিগ্রিতে অ্যাপ্লাই করে নাও। তো 270 প্লাস 50 ডিগ্রি আমরা যদি করি, এটা ফোর্থ পাদে চলে যাচ্ছে। তাহলে ফোর্থ পাদে যাওয়ার জন্য যেহেতু নামটা ছিল কট, তাই কসের ঘরে যাওয়ার জন্য নেগেটিভ চলে আসবে। আর যেহেতু এখানে 270 আছে, অর্থাৎ 90 ইন্টু অড নাম্বার, অর্থাৎ 90 ইন্টু 3, তাই এখানে কটের নামটা চেঞ্জ হয়ে যাবে tan। তাই আমরা cot 320 ডিগ্রি থেকে পেয়ে যাচ্ছি -tan 50 ডিগ্রি। এইবার -tan 50 ডিগ্রি থেকে আমরা কি করব? মাইনাসটা বাইরে পাঠাতে পারি, কারণ tan ইনভার্সের ভেতরে যদি -x থাকে আমরা সেই মাইনাসটা বাইরে পাঠিয়ে দিই। তো এখানে হয়ে যাচ্ছে -tan ইনভার্স tan 50 ডিগ্রি। তাহলে এবার যেহেতু আমরা ওই সূত্র tan ইনভার্সের ভেতরে যদি tan থাকে, তাহলে এবার সেখানে কত ডিগ্রি থাকতে হবে? সেখানে আমরা -π/2 থেকে বড় এবং তোমার 90 ডিগ্রির মধ্যে থাকতে হবে। তো যেহেতু এখানে 50 ডিগ্রি ওর সীমানা বিস্তারের মধ্যেই অবস্থিত, তাই এখানে আমরা tan আর tan ইনভার্স কমিট করতে পারবো। তো অ্যান্সার এখানে হয়ে যাচ্ছে আমাদের -50 ডিগ্রি। তো এইটুকু অবধি তোমাদের বুঝতে অসুবিধা আছে কি?
আই থিঙ্ক এইটুকু বুঝতে তোমাদের কোনো অসুবিধে নেই। এবার চলে যাচ্ছি একটু ডিফিকাল্ট, একটু অন্যরকম অঙ্ক। না ডিফিকাল্ট না, তোমরা এতক্ষণ যা যা শিখেছো তোমাদের কাছে এখন সব কিছু ইজি হয়ে গেছে। তো এখন যে অঙ্কটা দিচ্ছি দেখো, কস ইনভার্স কস 7π/6। এবার অনেকেই এই অঙ্কটা দেওয়ার সাথে সাথে যে অ্যান্সারটা দেবে সেটা কত দেবে জানো? তোমরা অনেকে অ্যান্সারটা দিয়ে দেবে, সেটা হচ্ছে 7π/6 দিয়ে দেবে। কিন্তু না, 7π/6 হবে না। 7π/6 হচ্ছে 30° 7 গুণ, অর্থাৎ 210°। আর আমরা জানি কস ইনভার্সের ভেতরে কস থিটা যদি থাকে, থিটার সীমানা থাকতে হবে কত? 0 এবং পাই, এই সীমানার মধ্যে থাকতে হবে, যেখানে 210° 180কে ছাড়িয়ে গেছে। তাই আমরা যদি এখানে 7π/6 অ্যান্সার লিখে দিয়ে চলে আসি, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা একদম পুরোপুরি ভুল হয়ে যাবে। তো তোমাদেরকে এই বিস্তারগুলো মনে রাখতে হবে। তো আমরা এই অঙ্কটা কিভাবে করব? তো একটু ভালো করে বিস্তারটা মনে রাখতে হবে, তাহলেই এই অঙ্কগুলোতে কি হবে না, ভুল হবে না। তো 7π/6কে আমরা লিখতে পারি পাই প্লাস π/6 লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে আমরা অল সাইন ট্যান কস ফর্মুলা ইউজ করব। তো অল সাইন ট্যান কস ফর্মুলা ইউজ করার জন্য দেখতেই পাচ্ছি এটা থার্ড পাদে চলে যাচ্ছে, তাই আমাদের একটা নেগেটিভ সাইন আনতে হবে। আর যেহেতু পাই ইউজ করা হয়েছে, তাই আমরা এখানে কসের নামটা চেঞ্জ করছি না, অর্থাৎ কোণানুপাতের নাম কোনো চেঞ্জ হচ্ছে না। তাই মাইনাস কস কত পেলাম? π/6। এবার কস π/6 এর ভ্যালু কত? মাইনাস এখানে √3/2। আর যেহেতু ভেতরে অলরেডি একটা মাইনাস ছিল, তাই কস ইনভার্সের ভেতরে আপাতত কি দেখা যাচ্ছে? -√3/2 দেখা যাচ্ছে। এইবার cos ইনভার্স -x এর ফর্মুলা ছিল পাই মাইনাস cos ইনভার্স x। তো আমরা এখানে পাই মাইনাস cos ইনভার্স √3/2 লিখব। তারপরে আমরা cos ইনভার্স √3/2 এর জায়গায় ঠিক প্রথম দিকের অঙ্কগুলো যেভাবে শিখেছিলাম, √3/2 এর জায়গায় আমরা কি লিখব? cos 30°। তারপরে আমাদের cos ইনভার্স আর cos থাকবে না, পাই মাইনাস 30° অথবা পাই মাইনাস π/6, সেখান থেকে আমাদের অ্যান্সার চলে আসবে 5π/6, তাই না? খুবই সোজা। তাহলে ঠিক একই রকম তোমাদেরকে আরও একটা অঙ্ক আমরা দিয়ে দিচ্ছি। দেখো সাইন ইনভার্স তারপরে সাইন 3π/5, তাই না? এবার তোমরা কি জানো এই π/5 মানে কত ডিগ্রি? এই π/5 মানে হচ্ছে 36°। তাহলে 36কে যদি আমি 3 দিয়ে গুণ করি 108 পাচ্ছি। তাহলে এখানে সাইন ইনভার্সের ভেতরে যে সাইন থিটাটা আছে, সেই থিটার ভ্যালুটা কিন্তু 108°। আর যেটা আমাদের সাইন ইনভার্স সাইন থিটার ফর্মুলায় থিটার মানটা -π/2 থেকে শুরু করে +π/2 পর্যন্ত থাকতে হয়। যেহেতু এই সীমানাটা ছাড়িয়ে গেছে, তাই আমরা এখানে যদি অ্যান্সার 3π/5 লিখে দিয়ে চলে আসি, তাহলে একেবারেই অঙ্কটা কাটা হয়ে যাবে। তো আমরা এখানে কি করব? আমরা এখানে 3π/5কে লিখব পাই মাইনাস 2π/5। এবার 2π/5 মানে হয়ে যাচ্ছে 72°। তো পরবর্তীতে আমাদের কোনো অসুবিধা হবে না। তো পাই মাইনাস 2π/5 করার পরে অল সাইন ট্যান কসের সূত্র প্রয়োগ করা হলো। অল সাইন ট্যান কস সূত্র প্রয়োগ করার পরে আমরা পেয়ে যাচ্ছি সাইন ইনভার্স সাইন 2π/5। অলরেডি এখন 2π/5টা এই বিস্তারের মধ্যে বিলংস করছে, তাই আমরা সাইন ইনভার্স আর সাইনকে বাতিল করে সেখানে অনলি কত অ্যান্সার লিখে দেবো? সেখানে অনলি অ্যান্সার লিখে দেবো 2π/5। তাহলে এখনো পর্যন্ত যতটুকু আমি শিখিয়েছি তোমাদেরকে, আশা করি কোনো তো অসুবিধা হওয়ার কথা না। যদি কোনো অঙ্ক বুঝতে না পারো, তাহলে তোমরা এই অঙ্কগুলোকে আবার রিপিট মোডে চালিয়ে দেখতে পারো। আই থিঙ্ক যদি একবারে বুঝতে না পারো, তাহলে 2বার 3বার 4বারে তো বুঝেই যাবে, কোনো অসুবিধা হওয়ারই কথা না, তাই না? তাহলে তোমাদেরকে আজকে এইটুকু অবধি করানো হলো। এই জিনিসগুলো কি ভালো করে রপ্ত করো, ভালো করে দেখো, আর সূত্রগুলোকে মুখস্থ করতে হবে। সূত্রগুলো একটু বারবার দেখে 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 মনে রাখতে হবে, বিশেষ করে বিস্তারগুলো। এমনি নর্মালি যে কটা সূত্র আজকে ইউজ করেছি, সেখানে তো কোনো অসুবিধা হওয়ারই কথা নয়, শুধু তোমাদের বিস্তারগুলো একটু মনে রাখতে হবে। আর প্রথমে যে চার্টটা দিয়েছিলাম, যেখানে ডোমেইন রেঞ্জ, এই জিনিসটা মনে রাখতে হবে। সেটা যদি একটু মনে রাখো, তাহলে তোমাদের সূত্রতে কোনো অসুবিধা নেই। তাহলে তোমরা কি করবে, এই যতটুকু আমি করালাম সেই জিনিসগুলোকে ভালো করে একটু বারবার দেখবে, তাহলে তোমাদের কোনো অসুবিধা হবে না। এই ছিল আমাদের আজকে তোমাদের বিপরীত বৃত্তি অপেক্ষকের আজকে প্রথম পার্ট গেল। প্রথম পার্টে তোমাদেরকে এইটুকুই দেওয়া হলো, এইটুকুই ভালো করে শিখে নেবে। এরপরে আরও যে দুটো পার্ট আসবে, সেখানে আমরা
এদের আরও অনেক ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো এক এক করে অ্যাপ্লাই করবো এক একটা অঙ্কের উপরে, একটা একটা করে অঙ্ক ধরে ধরে আমি ফর্মুলাগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। এমনভাবে বুঝিয়ে দেবো তোমাদের একবারে অঙ্ক হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। তোমরা ভালো করে করো, ভালো থাকো, সুস্থ থাকো, আর পড়াশুনো তো অবশ্যই করবে, তাই না? তো কেমন লাগলো, বুঝতে পেরেছো কি পারোনি আমাকে জানাবে, আর নিচে এই কমেন্ট বক্সে জানিয়ে দেবে। আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে তোমাদের রিয়াকশন দেবে, আমি বুঝে যাবো তোমাদের ভালো লেগেছে। তো ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই, সবাই ভালো থাকো।